সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওর ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অর্জুন ব্যাচ 2.0 প্রথম রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। আর প্রথমে এই রাষ্ট্রবিজ্ঞান ক্লাসের টপিক থাকছে সংবিধানের উৎস। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ক্লাস শুরু করার আগে তোমাদের বুঝতে হবে সংবিধানের উৎস। আর এই সংবিধানের উৎস মূলত খুব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কেননা এখান থেকে বহু প্রশ্ন আসে যে কোনো পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এছাড়া অর্জুন ব্যাচে তোমরা পেয়ে যাবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এবং এছাড়াও ইকোনমিক্স এবং ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিক জিকে বহু কিছু। তো অবশ্যই এই অর্জুন ব্যাচ 2.0 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা যারা ফ্রেশার্স তাদের জন্য খুব বড় ইম্পর্টেন্ট হতে চলেছে ওই যে অর্জুন ব্যাচের ক্লাসে। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো। সো সর্বপ্রথম তোমাদের সংবিধান উৎস থেকে আলোচনা করব। তো সংবিধানে ক্লাস করতে গেলে সংবিধান কি, সংবিধানের সংজ্ঞা এবং সংবিধান কাকে বলে সেটা বুঝতে হবে। তো সংবিধান হলো কোনো দেশে সংগঠিত আইন, যেটির মাধ্যমে রাষ্ট্রের নীতিসমূহ এবং রাষ্ট্রের গঠন ব্যবস্থা নির্ভর করে দেশের আইন প্রণয়ন করা যায়, তাকেই বলা হয় সংবিধান। সংবিধানের মাধ্যমে ধরো দেশের আইন হবে, দেশের মধ্যে যে গঠন ব্যবস্থা হবে, দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হবে, সে সব আইন প্রণয়ন সব কিছু লেখা থাকে এই সংবিধানের সংবিধানের মধ্যে, মোট কথা। তো সংবিধানের সংজ্ঞা বুঝতে পারলে এবং সংবিধানের ধরন। তো সংবিধান মূলত দুই প্রকারের হয়, একটি হয় লিখিত সংবিধান এবং আরেকটি হয় অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের মধ্যে আমাদের ইন্ডিয়া বা ভারতীয় সংবিধান বিশ্বের বৃহৎ লিখিত সংবিধান, এবং অলিখিত সংবিধান যেগুলো বাইরের দেশে কিছু কিছু দেশে আছে যেগুলো অলিখিত সংবিধান। তো চলো এরপরে আমি সূচনা থেকে তোমাদের বলি। তো 1929 সালে যখন লাহোর অধিবেশন হয়েছিল, সেই লাহোর অধিবেশন থেকেই বলি তোমাদের। তো 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল, এর ফলস্বরূপ কংগ্রেসের পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করে। মানে 1929 সালে যে লাহোর অধিবেশন হয়েছিল, কংগ্রেস সেখান থেকে পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করে এবং 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। তাহলে এখানে সংবিধানের সংজ্ঞা আছে, সংবিধান কয় ধরনের আছে এবং বিশ্বের বৃহৎ সংবিধান কোনটি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান। এবং লাহোর অধিবেশনের ফলে কি হয়েছিল, কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করেছিল। তো পরবর্তী লাইন, এরপরে 1934 সালে এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায় প্রথম সংবিধান ধারণা দেন। তাহলে প্রথম সংবিধানের ধারণা কে দেন? তো প্রথম সংবিধানের ধারণা 1934 সালে এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায় দেন। এরপরে পরবর্তীতে 1935 সালে কংগ্রেস সংবিধানের ধারণা বা ভাবনাকে স্বীকৃতি দেয়। তো কত সালে কংগ্রেস সংবিধানের ধারণা বা ভাবনাকে স্বীকৃতি দেয়? সেটি মূলত 1935 সালে কংগ্রেস সংবিধানের ধারণা বা ভাবনাকে স্বীকৃতি দেয়। এর পরবর্তী লাইন যেটি থাকবে তোমাদের, 1940 সালে 1940 সালে আগস্ট প্রস্তাব বা আগস্ট অফারের মাধ্যমে ব্রিটিশ সরকার সংবিধান রচনার দাবিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। তাহলে সরকারিভাবে স্বীকৃতি কবে দিয়েছিল? সেটি হচ্ছে 1940 সালে আগস্ট অফারের মাধ্যমে ব্রিটিশ সরকার সংবিধান রচনার দাবিকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যারা যারা সংবিধান বা পলিটি নিয়ে খুব ঘাবড়ে যাচ্ছ, তো অবশ্যই এই ক্লাসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এর পরবর্তীতে 1942 সালে ক্রিপ্স মিশন ভারতে আসে। 1942 সালে ক্রিপ্স মিশন ভারতে আসে। তাহলে কত সালে ক্রিপ্স মিশন ভারতে আসে? তো ক্রিপ্স মিশন 1942 সালে আসে। এরপরে 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। তো ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালে। এবং এই ক্যাবিনেট মিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিল প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপ্স ও এভি আলেকজান্ডার ছিল ক্যাবিনেট মিশনের গুরুত্বপূর্ণ 3 জন সদস্য। এরপরে 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশন গ্রহণের পর গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদের মাধ্যমে ভারতীয় সংবিধান বাস্তবায়িত হয়। তো 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশন গ্রহণের পর গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদের মাধ্যমে ভারতীয় সংবিধান বাস্তবায়িত হয়। তো ভারতীয় সংবিধান কবে বাস্তবায়িত হয়? 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশন গ্রহণের পর গণপরিষদ গঠিত হয়ে সংবিধানের যে বাস্তবায়িতা সেটি পূরণ হয়। এরপরে গণপরিষদ। তো গণপরিষদ গঠনের সময় মোট কতজন সদস্য ছিল? তো গণপরিষদ গঠনের সময় মোট সদস্য ছিল 389 জন। যখন গণপরিষদ সর্বপ্রথম গঠন হয়েছিল তখন কতজন সদস্য ছিল? তখন 389 জন। এবং এগুলোর মধ্যে ছিল দেশীয় বা ব্রিটিশ ভারত থেকে মূলত ছিল 296 জন ছিল ব্রিটিশ ভারতের সদস্য গণপরিষদের, এবং দেশীয় রাজ্য থেকে ছিল মূলত 93 জন সদস্য ছিল দেশীয় ভারত থেকে। তাহলে গণপরিষদ যখন সর্বপ্রথম গঠন হয়েছিল তখন সদস্য সংখ্যা ছিল 389 জন। তাদের মধ্যে ব্রিটিশ ভারত থেকে 296 জন এবং দেশীয় রাজ্য থেকে 93 জন ছিল। এরপরে প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল 16ই আগস্ট 1946 সালে। তো প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল কবে? 16ই আগস্ট 1946 সালে হয়েছিল।
এরপর গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নিউ দিল্লিতে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নিউ দিল্লি। সেটি মূলত কোন তারিখে হয়েছিল? 19শে ডিসেম্বর 1946 সালে। এরপরে এই মিটিংয়ে, এই গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল, এই মিটিংয়ে মুসলিম লীগ অংশগ্রহণ করেনি, তাই উপস্থিত সদস্য সংখ্যা ছিল 211 জন। তাহলে প্রথম অধিবেশনে কে অংশগ্রহণ করেনি? তো প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেনি হচ্ছে মুসলিম লীগ অংশগ্রহণ করেনি, তাই উপস্থিত সদস্য সংখ্যা 211 জন। এরপরে গণপরিষদের সভাপতি, গণপরিষদের মধ্যে দুজন সর্বপ্রথম সভাপতি ছিল, একজন ছিল অস্থায়ী, একজন ছিল স্থায়ী। তো অস্থায়ী ছিল মূলত সচিদানন্দ সিনহা, যিনি 9/12/1946 সালে যোগদান করেছিলেন, এবং স্থায়ী রূপে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি মূলত 11/12/1946 সালে তিনি স্থায়ী সভাপতি রূপে ঘোষিত হন। তাহলে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি যোগদান করেছিলেন মূলত 11/12/1946 সালে তিনি যোগদান করেছিলেন গণপরিষদের সভাপতি হিসেবে। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে এবং অস্থায়ী সভাপতি কে ছিল সর্বপ্রথম। এরপরে সহ সভাপতি ছিলেন হরেনচন্দ্র মুখার্জি। তাহলে গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? হরেনচন্দ্র মুখার্জি। তো এরপরে 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু অবজেক্টিভ রিসলিউশন উপস্থাপন করেন। 1946 সালে 11 ডিসেম্বর জওহরলাল নেহরু কী স্থাপন করেছিলেন? তিনি অবজেক্টিভ রিসলিউশন উপস্থাপন করেন। এরপরে 22শে জানুয়ারি এটি সর্বসম্মতিতে গৃহীত হয় এবং প্রস্তাবনার আকারে কার্যকরী হয়। তাহলে প্রস্তাবনা কবে কার্যকরী হয়? সেটি এরপর 22শে জানুয়ারি এটি সর্বসম্মতিতে গৃহীত হয়, তারপরে কার্যকরী রূপ নেয়। এরপর সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ, সংবিধানের উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। তাহলে সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? সংবিধানের উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। সংবিধান রচনার সময়কাল কত লাগছিল? তো সংবিধান সময় রচনাকাল ছিল 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান রচনা করতে কতদিন লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খাতায় লিখে রাখবে। এরপরে সংবিধান নিজের হাতে ইংরেজি লিখেছিলেন প্রেম বিহারী রায়জাদা। সংবিধান নিজের হাতে ইংরেজিতে লিখেছেন প্রেম বিহারী রায়জাদা। তিনি সংবিধানকে নিজের হাতে লিখেছিলেন। এরপরে এটি ছিল মূলত 251 পেজের। এই যে ইংরেজি যে সংবিধানটি ছিল যেটি প্রেম বিহারী রায়জাদা লিখেছেন সেটি ছিল 251 পেজের। এরপরে গণপরিষদের শেষ সভা হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। গণপরিষদের শেষ সভা হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। এই সময় গৃহীত হয় জাতীয় গান ও জাতীয় সঙ্গীত। তাহলে গণপরিষদের শেষ সভায় 24শে জানুয়ারি 1950 সালে এই গৃহীত হয়েছিল জাতীয় গান ও জাতীয় সঙ্গীত। তাহলে জাতীয় গান ও জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়েছিল? 24শে জানুয়ারি 1950 সালে। সংবিধান হিন্দিতে লেখেন বসন্ত কৃষ্ণ বৈদ্য। সংবিধান হিন্দিতে লেখেন বসন্ত কৃষ্ণ বৈদ্য, তিনি সংবিধানকে হিন্দিতে লেখেন। এরপরে সংবিধানটি সৌন্দর্যের রূপ দেয় নন্দলাল বসু। সংবিধানের যে সৌন্দর্যের রূপ তিনি দিয়েছিলেন নন্দলাল বসু। গণপরিষদের মোট সভা কতগুলি হয়েছিল? তো গণপরিষদের মোট সভা হয়েছিল 11টি, এবং তাতে প্রায় খরচা হয়েছিল 64 লক্ষ টাকা। তো বন্ধুরা, গণপরিষদ মোট খরচ কত হয়েছিল? 64 লক্ষ টাকা। তো চলো পরবর্তীতে 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয় বা অ্যাডপ্টেড হয়। 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয়, এবং এই দিনটিকে বলা হয় কনস্টিটিউশন অ্যাডপশন ডে। তাহলে 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয়, এই দিনটিকে বলা হয় কনস্টিটিউশন অ্যাডপশন ডে। তাহলে কনস্টিটিউশন অ্যাডপশন ডে কবে? 26শে নভেম্বর 1949। এরপরে 26শে জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়। 26শে জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়। তাহলে 26শে নভেম্বর 1949 গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1949 সংবিধান কার্যকর হয়। এই দিনটি আমাদের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। তাহলে 26শে জানুয়ারি আমরা কেন রিপাবলিক ডে বলি? সেই দিনই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, এবং সংবিধান তৈরির সময় কতগুলি আর্টিকেল ছিল, কতগুলি শিডিউল ছিল, কতগুলি পার্ট ছিল আমাদের সংবিধান তৈরির সময়। তো বন্ধুরা, আর্টিকেল ছিল সর্বপ্রথম 395টি ছিল আর্টিকেল বা অনুচ্ছেদ, এবং শিডিউল ছিল হচ্ছে 8টি, তপশিল বা শিডিউল ছিল 8টি, এবং পার্ট ছিল 22টি। তো সংবিধান তৈরির সময় 395টি অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল, 8টি
তপশিল ছিল বা শিডিউল ছিল এবং পার্ট ছিল 22টি এবং বর্তমানে সেটি কয়টি আছে? তো বর্তমানে মোট টোটাল আর্টিকেল হলো 448টি আর্টিকেল বা অনুচ্ছেদ। শিডিউল মূলত 12টি শিডিউল বা তপশিল এবং পার্ট 25টি পার্ট বা অধ্যায় সংবিধানের 25টি পার্ট বা অধ্যায় সংবিধান বর্তমানে আছে। সংবিধান তৈরির সময় আর্টিকেল, শিডিউল, পার্ট এবং বর্তমানে কয়টি সেটি আছে। খুব গুরুত্বপূর্ণ এসএসসির জন্য, কেপির জন্য, ডাব্লিউবিপির জন্য এবং পিএসসির জন্য, এসএসসি জিডিও ইনক্লুড আছে। তারপরে কিছু সংক্ষেপে আমি তোমাদের বলে দিই। পৃথিবীর সবচেয়ে পুরনো সংবিধান হলো আমেরিকার সংবিধান। পৃথিবীর সবচেয়ে পুরনো হলো আমেরিকার সংবিধান। এরপরে পৃথিবীর বৃহত্তম ও লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান। পৃথিবীর বৃহত্তম ও লিখিত পৃথিবীর যে বৃহত্তম সংবিধান কোনটি এবং হাতে লেখা সংবিধান সেটি হচ্ছে ভারতীয় সংবিধান। তো পৃথিবীর বৃহত্তম ও এবং লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান। এরপরে যে খসড়া কমিটি ছিল বা গুরুত্বপূর্ণ কিছু কমিটি ছিল, তাদের মধ্যে 1 নম্বরে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি 1947, এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এবং পরবর্তীতে কিছু কমিটি গঠন হয়েছিল, তাদের মধ্যে ইউনিয়ন পাওয়ার্স কমিটি, মৌলিক অধিকার কমিটি, রাজ্য কমিটি ছিল গুরুত্বপূর্ণ কয়টি গণপরিষদের কমিটি। তো গণপরিষদ এই কয়টি কমিটি ছিল, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল খসড়া কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এছাড়াও এই ইউনিয়ন পাওয়ার্স কমিটি ছিল, মৌলিক অধিকার কমিটি ছিল এবং রাজ্য কমিটি ছিল খসড়া গণপরিষদের গুরুত্বপূর্ণ কয়টি কমিটি। তো বন্ধুরা, আশা রাখবো আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর বন্ধুরা, এটা সাধারণত আমি পলিটির প্রথম পার্ট করা যায় তোমাদের সংবিধানের উৎস, এবং পরবর্তীতে আমি তোমাদের সংবিধানের সংবিধানের বিষয়বস্তু আলোচনা করবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রামে যুক্ত হবে।